আপনারা অনেকেই অভিযোগ করেন এখন আর আগের মতন কোনো কীটনাশকই কাজ করে না। এই কাজ না করার জন্য দায়ী কিন্তু আপনারা এবং এই যে দোকানদাররা এবং মার্কেটে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। প্রথমত প্রতিনিধিরা দায়ী এই কারণে যে সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারে না, যার কারণে অনেক সময় যে যা দরকার তার থেকে অনেক বেশি এবং ভুলভাল অপ্রয়োজনীয় জিনিস কিন্তু পরামর্শ দেন, ফলাফল যা হবার তাই হয়। এরপরে দোকানদাররা অনেক কীটনাশক ছত্রাকনাশকই আছে ফসলের জন্য অনুমোদিতই নয় এবং ব্যবহার নিষিদ্ধ, এরকম জিনিসই সেই ফসলেই দেওয়াবেন। ধানের কথা চিন্তা করেন, সাইপারমেথ্রিন বা এই যে 55 যে কীটনাশকগুলো, ডেল্টামেথ্রিন, এরকম অনেকগুলো আছে। এগুলো কিন্তু ব্যবহার ধানের জন্য একেবারেই পুরোপুরি নিষিদ্ধ এবং উচিতই নয়, সেই জিনিসগুলোই কিন্তু নিয়মিত দেবেন। এরপর দেখা যাচ্ছে আপনারা নিজে সময় বাঁচানোর জন্য দোকানদার দিছে একটা, আপনি তার সাথে আরও 2-3টা মিশিয়ে দেবেন। এখন দেখেন সমস্যাটা কোন জায়গা। আপনি কিন্তু এই জিনিসগুলো ল্যাবে পরীক্ষা করার আপনার সুযোগ নেই। পাশাপাশি আপনি কিন্তু জানেন না কোনটার সাথে কোনটা রাসায়নিক বিক্রিয়া হয়, কোনটার সাথে কোনটা মেশালে নষ্ট হয়। আপনি একটা সহজ জিনিস বোঝেন, আপনি দুধের সাথে যদি একটু লেবু মিশাই দেন বা টক জাতীয় কোনো জিনিস মিশাই দেন, সেটা কি আর দুধ থাকবে? নষ্ট হয়ে যাবে না? অনেক খাবারই আছে যে একটার সাথে আরেকটা মিশালে খাওয়া যায় না। আপনি ইসের সাথে কি বলে এরকম অনেক জিনিসই আছে যে আসলে ঠিক না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই যে কীটনাশক ছত্রাকনাশক বা যাই কিছু দেন না কেন, এটার প্রত্যেকটার একটা পিএইচ মান থাকে। যেমন পিএইচ 7 হলে নিরপেক্ষ হয়, এর বেশি হলে ক্ষারক হয়, কম হলে অ্যাসিড হয়। এখন দেখা গেল যে এই বিষয়টা যে কোনো একটা কীটনাশক অ্যাসিড আর কোনো একটা ছত্রাকনাশক ক্ষারক, এখন এই দুটো যদি আপনি মিশান তাহলে কি হবে? দুটো রাসায়নিক বিক্রিয়া ঘটাবে এবং নষ্ট করবে। যেমন দেখেন, আপনি যদি ডিএপি সারের সাথে যে ইটা আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট হেপ্টাহাইড্রেট, অর্থাৎ জিঙ্ক সার যেটা, বা গুরোজিনসিনিন বা আমেরিকান জিঙ্ক বলেন, দস্তা বলেন, যাই বলেন না কেন, এই জিনিসটা মেশালে কিন্তু তার কার্যকারিতা টোটালি নষ্ট হয়ে যায়। এই যে বাজার থেকে যে কীটনাশকগুলো আপনারা কিনে আনেন, 2-3টা মিশায় একসাথে যে ব্যবহার করেন, এই ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। পাশাপাশি সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা হয় সেটি হচ্ছে পোকামাকড়ের সহিষ্ণু ক্ষমতা কীটনাশকের প্রতি, এই জিনিসটা অনেক বেড়ে যায় এবং কম মাত্রায় ব্যবহার করলে যেমন হয়, বেশি মাত্রায় ব্যবহার করলেও তেমন হয়। এবং একই কীটনাশক বারবার ব্যবহারের কারণে এই সমান সমস্যাটাও কিন্তু হয়। তো এটা কিন্তু করা যাবে না এবং একই ফসলে একই কীটনাশক দুবারের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না, এটি একটা নিয়ম। পাশাপাশি একটা সিঙ্গেল, মানে আপনি যদি ছত্রাকনাশক ব্যবহার করেন, শুধু ছত্রাকনাশকই ব্যবহার করবেন, ওর ভিতরে অন্য কোনো কিছুই মেশাবেন না। তাহলে কী হবে? সঠিক কার্যকারিতা পাবেন এবং অনুমোদিত মাত্রায়। যদি কীটনাশক ব্যবহার করতে হয়, ওই সিঙ্গেল ডোজই মিশাবেন। আপনার না আছে ল্যাবরেটরি, না আছে যে গবেষণাগার যেটি পরীক্ষা করবেন কোনটার সাথে কোনটি মিশানো যায়, এটা কিন্তু আপনার যে কোম্পানি যেভাবে প্রোডাক্টটা নিয়ে আসে ওরা কিন্তু মিশাই দেয়। ওরা কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাই থাকে না, ওর ভিতরে আরও অনেক জিনিসই থাকে যে ফসলটাকে সুস্থ করে দেয়, যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটাকে কাটিয়ে উঠে আরও দ্রুত স্বাভাবিক হতে পারে যে গাছগুলো বা যে এইগুলো ফসলগুলো আছে, সেই জিনিসও কিন্তু ওর ভিতর থাকে। যেমন আপনাদেরকে একটা জিনিস বলি, যেমন আপনার অ্যান্টাকলের ভিতরে শুধুমাত্র যে প্রপিনেপ থাকে বিষয়টা তা না, তার ভিতর কিন্তু 14-16% মতন জিঙ্ক থাকে। এরপরে ম্যানকোজেব গ্রুপের বলেন, এটার ভিতরে শুধু যে থাকে না, ম্যানকোজেবই থাকে না, এটার ভিতর কিন্তু জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ থাকে, তারপরে আপনার জিঙ্ক অক্সাইড থাকে, এরকম অনেক জিনিসই কিন্তু অ্যাক্টিভ আকারে থাকে। আপনি তার ভিতরে যদি এইটা সেটা মিশান তাহলে তার তো কার্যকারিতা পাবেন না, পাশাপাশি ফসলটাকেও নষ্ট করবেন। এবং এই ধরনের ভুলভাল পরামর্শ, এই যে বিষয়গুলো আছে, এগুলো থেকে আপনারা এড়িয়ে চলবেন। আরেকটা জিনিস বলি, দেশে কিন্তু বিভিন্ন সময় এখন ফসলের শিডিউল কীটনাশক ব্যবহার নামে একটা জিনিস শুরু হয়েছে। আপনার রোগ লাগার আগে ব্যবহার করলে হয় কি, আসলে রোগটা লাগে না। তাতে হয় কি যে গত 5 বছরে 81.5% মতন কিন্তু এই কীটনাশকের ব্যবহার বাড়ছে। তাহলে বুঝতে পারছেন সামনের দিনগুলো আরও কী ভয়াবহ হতে পারে। যে ফসলের জন্য যে কীটনাশক অনুমোদিতই নয় সেই কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতেছেন এবং ভুলভাবে। এবং সর্বশেষ একটা রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে ব্যবহৃত যে ফসলের জন্য যে সুরক্ষার জন্য যে কীটনাশক, ছত্রাকনাশক এবং আগাছানাশক আছে,
তার ভিতরে 25টা কিন্তু খুবই ক্ষতিকারক, যেগুলো কিন্তু ক্যান্সারের জন্য মানে সরাসরি দায়ী। তার ভিতরে আগাছানাশক আছে, এই যে জনপ্রিয় যে এইটা আপনার ছত্রাকনাশক কার্বনডাজিম এইটা আছে। এরপর আরও একটা জিনিস আছে অ্যামামেকটিন, এই যে জিনিসটা 1.80 অ্যামামেকটিন যেটা ব্যবহার করেন আপনারা, এটা আছে। তো ব্যবহার করতে করতে যে আসলে কোথায় চলে গেছি আমরা এটা কিন্তু বুঝতে পারতেছি না। সামনের দিনগুলো আরও বড় ভয়াবহ হতে যাচ্ছে এবং কৃষক যারা আছি একটা সময় এই ফসল তুলতেছি, এখন স্বাভাবিকভাবে চলতেছি, জটিল যে রোগগুলো যখন হবে তখন কিন্তু এইটার চিকিৎসা বা এটা করানো কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। তো আমি বলবো যে এই রাসায়নিক কীটনাশকের পাশাপাশি আমাদের দেশে এখন কিন্তু অনেক কোম্পানি জৈব এবং বায়োপেস্টিসাইড বিক্রি শুরু করছে এবং বাজারজাত করা শুরু করছে। যেখানে রাসায়নিক কীটনাশকগুলো ব্যর্থ হচ্ছে সেখানে কিন্তু বায়োপেস্টিসাইড কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আপনারা চেষ্টা করবেন বেশ কিছু বায়োপেস্টিসাইড কার্যকারিতার দিক থেকে ভালো, যেমন আপনার বেগুনের জন্য যে ট্রেসার যে বায়োপেস্টিসাইডটা আছে অটোর, এটি ব্যবহার করতে পারেন, আমার রিভিউ আছে, সাকসেস আছে সেম থ্রিপস পোকার জন্য। এছাড়াও দেখলাম যে আমাদের একটা দেশি প্রতিষ্ঠান ব্র্যাক, তারা কিন্তু রাসেল আইপিএম বা যুক্তরাজ্যের যে প্রতিষ্ঠানটি এদের থেকে অনেক আইনি কিন্তু বাজারজাত শুরু করছে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের দেশে যে ইস্পাহানি কোম্পানি, এরা কিন্তু বেশ আগে থেকে বায়োপেস্টিসাইড নিয়ে কাজ শুরু করছে, এগুলো ব্যবহার করতে পারেন। সবসময় চেষ্টা করবেন এই রাসায়নিকের যে ব্যবহারটা এটি কমাতে, এবং এর পাশাপাশি যে বায়োপেস্টিসাইড এবং জৈব যে এইগুলো আছে সেগুলো ব্যবহার করতে চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আগামী দিনেও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।